কৃষিগুচ্ছের প্রশ্ন প্যাটার্ন এবার পরিবর্তন হতে পারে, তোমরা সেটা নিশ্চয়ই জেনেছো এবং তারই ধারাবাহিকতায় যে টপিকগুলো বললাম, আশা করি সেই টপিকগুলো তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ সেই টপিকগুলো থেকে প্রশ্ন কমন পাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা খুব বেশি দিন নাই এবং তোমরা জানো যে হুট করে কৃষিগুচ্ছের প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হতে পারে, সেটি সম্পর্কে তোমরা অবগত হয়েছো এবং আশা করি যে তোমাদের একটা দীর্ঘ মোটামুটি হচ্ছে এক সপ্তাহের আগেও বেশি সময় 10 দিন আগেও তোমাদের এই জিনিসটা জানাতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে তোমরা একটু হট করে এক সপ্তাহ আগে বা হচ্ছে 6 দিন বা 5 দিন আগে জানতে পারতা, তাহলে কিন্তু অনেকে খারাপ করে ফেলতা বা হচ্ছে অনেকে টেনশন চলে যেত, হতাশ হয়ে যেত। তো যেহেতু একটা মোটামুটি 10 দিন আগেই তোমাদের জানাতে পেরেছি, সো তারই ধারাবাহিকতায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও বলেছি বায়োলজি থেকে, এবং বায়োলজি থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো বলে দেবো ইনশাআল্লাহ। এবং বায়োলজি না, তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা কোন সাবজেক্ট আগে চাও, আমি সেটা ভিডিও দেব। এবং আজকে আমরা বায়োলজি টপিকগুলো বলে দেব। আমি চেষ্টা করেছি তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দেওয়ার, যেগুলো হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি পড়ায় এবং সেই সাবজেক্টগুলো বা সেই বিষয়গুলো থেকে প্রশ্ন করবে। যে বিষয়গুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই বিষয়গুলো থেকে কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে কোশ্চেন করবে, ধরে রাখতে পারো। তো অ্যানালাইসিস করে আমি 3 দিন ধরে অ্যানালাইসিস করে বায়োলজি সেই বিষয়গুলো বের করেছি, এবং বায়োলজিতে তোমার কৃষিগুচ্ছ চান্স পাওয়ার ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করবে। ভাইটাল রোল কেন প্লে করবে? কারণ বায়োলজি থেকে তোমার এখানে কত মার্ক রয়েছে? বায়োলজি থেকে রয়েছে তোমার 30 মার্ক, ঠিক আছে? বায়োলজি থেকে তোমার 30 মার্ক থাকার কারণে বায়োলজি থেকে তোমার ভাইটাল রোল প্লে করবে। এবং কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বায়োলজি সেই টপিকগুলো আমি বলে দিচ্ছি। আশা করি সেই টপিকগুলো তুমি যদি পড়ো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে। দেখো, আমার প্রথমে যেটা বলছি যে নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে, অবশ্যই কষ্টের সাথেই সুখ হবে, এই জায়গাতে সুখ রয়েছে। এবং আমি মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে আমি হচ্ছে পরিচালক ASA and ASG কোর্স। তোমরা সেটা নিশ্চয়ই আগে থেকে জানো। এবং আজকে দেখো আমাদের টপিকটা হচ্ছে যে তোমার কৃষিগুচ্ছ স্পেশাল সাজেশন, এবং সেটা হচ্ছে বায়োলজির জন্য। তো আমি আরেকটু কথা বলে নিই যে বায়োলজি তোমাদের সাজেশনটা আমি কিভাবে দিব। যেহেতু সময় অল্প, সে অল্প সময়ের জন্য আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা করে অ্যানালাইসিস করে দিতে পারিনি, আমি ওভারঅল টপিকগুলো বলে দিয়েছি। হ্যাঁ, তোমাদের হয়তো একটু কষ্ট হবে, ওভারঅল টপিকগুলো বলে দিয়েছি, সেই টপিক ওয়াইজ তোমরা হচ্ছে পড়বা। বা ধরো এই পিডিএফটা যেহেতু আমি দিয়ে দিব, সো সেই পিডিএফ থেকে তোমরা কি করবা, যে টপিকগুলো প্রথম অধ্যায় থেকে আছে সেই টপিকগুলো আগে পড়বা, পরে হচ্ছে পিডিএফ এর দ্বিতীয় অধ্যায়ে যে টপিকগুলো আছে সেগুলো বের করে করে দাগিয়ে দাগিয়ে পড়বা। তাহলে যে এটা প্রথম অধ্যায়ের টপিক, এটা লিখে দেবা যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। এটা যেহেতু প্রথম অধ্যায়ের টপিক, লিখে দিলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম অধ্যায়। পরে পরবর্তীতে আরো যে কটি আছে প্রথম অধ্যায়, সেই কটি প্রথম অধ্যায় লিখে দিয়ে সেই টপিকটা আগে করে ফেলবা। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় গেলা, তো তারপর যেটি এটাতে দ্বিতীয় অধ্যায় বাবা, ধরো এটা দ্বিতীয় অধ্যায়, তখন তুমি লিখে দেবে এটা দ্বিতীয় অধ্যায়, আরো যে কয়টি দ্বিতীয় অধ্যায় আছে সেই লিখে দেবে, সেই টপিকটি দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে এটা তোমাকে একটু কষ্ট করে করতে হবে, আমি করে দিতে পারিনি সময় অল্পতার কারণে। দেখো, আমরা হচ্ছে প্রথমে যেটা বলছি, দেখো যে প্রথমে আছে যে পরিফিরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, আর্থ্রোপোডা এবং কর্দাটা পর্বের প্রাণী যেগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্য গুলো দেখবা ভালো করে, এবং কোনটা কোন পর্বের প্রাণী উদাহরণ সহ কিন্তু দেখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা, এখান থেকে বুঝছো। সো এটা খুব ভালো করে দেখবা, এবং এখান থেকে মোটামুটি 2 থেকে 3টা মিনিমাম 3টা কোশ্চেন কিন্তু পাবা। তারপরে দেখো ঘাস ফড়িংয়ের সংবহন তন্ত্র। ঘাস ফড়িংটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু তার ভিতরে যে অংশটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ঘাস ফড়িংয়ের সংবহন তন্ত্র। আমি কিন্তু হচ্ছে দেখো তোমার একটা টপিক বলে দিই, শুধু একটা টপিক বলে দিলাম যে ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িং সবই কিন্তু পড়তে হবে, ঠিক আছে? সো ঘাস ফড়িং শুধু বলিনি, আমি ঘাস ফড়িং এর কোন অংশটুকু পড়তে হবে সেটুকু বলে দিয়েছি। কারণ হচ্ছে যে তোমার যদি ঘাস ফড়িং বলি তাহলে ঘাস ফড়িং কিন্তু অনেক বড় টপিক, সেটুকু পড়তে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য তোমাকে ঘাস ফড়িং কোন অংশটুকু পড়তে হবে সেটুকু বলে দিয়েছি। অনুরূপ ভাবে প্রত্যেকটা অংশই বলে দিয়েছি, এই জন্য হয়তো তোমাদের কাছে স্লাইড একটু বড় হতে পারে, কিন্তু ওভারঅল তুমি যখন পড়তে যাবা তখন কিন্তু ছোটই হবে, কারণ একটা টপিকে কিন্তু ছোট ছোট অংশগুলো আমি বলে দিয়েছি, এই জন্য লেখা হবে একটু বেশি। দেখো, তাহলে ঘাস ফড়িং এর সংবহন তন্ত্র অংশটা গেল।
এবার দেখো আমার 3 নম্বর যে অংশটা সেটা আমাদের এনজাইম গুলো মানে আমাদের দেহে যে এনজাইম গুলো রয়েছে এবং সেই এনজাইম গুলো কোথা থেকে নিঃসৃত হয় এবং তাদের কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ। মিনিমাম এখান থেকে মিনিমাম 2টা কোশ্চেন পাবাই পাবা, এটা কনফার্ম, ঠিক আছে? সো মিনিমাম 2টা কোশ্চেন কিন্তু এখান থেকে পাবা, সো এটা খুবই গুরুত্ব সহকারে পড়বা। তারপরে দেখো যে অংশটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো কোথায় কতটি অস্থি রয়েছে, কোথায় দেখো কোথায় কতটি অস্থি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু তোমার এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন পাবা এবং এখান থেকে আমি কিভাবে পড়তে বলছিলাম যে কোথায় কতটি অস্থি রয়েছে এবং তাদের নামগুলো কি, কোথায় কোন অস্থি রয়েছে এবং ধরো হাতে কোন অস্থি রয়েছে এবং সেই অস্থিটার নাম কি, এই ধরনের কিন্তু গভীর থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো মানব ভ্রূণের জার্নি, মানব ভ্রূণের জার্নি থেকে একটা কনফার্ম কোশ্চেন পাবাই। তারপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে হাইড্রা এর কোষসমূহ, কাজ এবং শিকার কৌশল। এখান থেকে বিশেষ করে হাইড্রা কোষ এবং হচ্ছে হাইড্রা শিকার কৌশল, এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো হাইড্রা থেকে এই অংশটুকু পড়বা। তারপরে দেখো আসছে যেটা সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, সেগুলো পড়তে বেশি সময় লাগবে না। সেটা হচ্ছে যে ফুসফুসের কার্যক্ষমতা, মানে ফুসফুস কিভাবে কাজ করে বা তার এককগুলো কি, এবং তারপরে দেখো এটা ফুসফুস থেকে এই অংশটুকু পড়লে না ইনশাআল্লাহ। তারপরে দেখো যে বিভিন্ন অঙ্গাণুর পর্দার নাম, যেমন হচ্ছে আমাদের ফুসফুসের পর্দার নাম কি, আমাদের হার্টের পর্দার নাম কি, এগুলো এই অংশগুলো পড়বা। এখান থেকে একটা কোশ্চেন পাবা, একটা কোশ্চেন পাবা। দেখো তারপরে হার্টের কপার্টিকেল গুলোর নাম, কাজ এবং অবস্থান, তো কোন হার্ট মানে হার্টের যে কপার্টিকেল গুলো রয়েছে সেটা কোথায় অবস্থান করছে, কোনটা এবং কোনটা কোন পাশে অবস্থান করছে এবং তাদের কাজ কি, প্রত্যেকটাই কাজ কি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র, জিনোটাইপ ফিনোটাইপ, এই অংশগুলো মানে মেন্ডেলের সূত্র রিলেটেড যা আছে পড়ে ফেলবা। এখান থেকে তো তুমি ধরে নাও 2টা কোশ্চেন পাবাই, ছোট্ট একটা জিনিস থেকে মেন্টালের অংশগুলো থেকে তুমি 2টা কোশ্চেন পেতে পারো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন কৃষি ভার্সিটিতে পড়বা তখন তোমার কিন্তু এটা মেইন সাবজেক্ট হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা পৃথিবীর অল সেরা সাবজেক্ট এবং সবচেয়ে কঠিন সাবজেক্ট। সো এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবা, কোনো মিস নাই, 100% লিখে নাও, পাবা কোশ্চেন। তারপরে দেখো তারপরে অংশটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে প্রাণী জগতের পর্বগুলোর রেচনতন্ত্র, এই যে আমরা যে পর্বগুলো তোমাদের বললাম না সেগুলোর ভিতরে আবার কিছু ইম্পর্টেন্ট জিনিসও কিন্তু আছে, সেগুলো আমি ওই টপিকের ভিতরেই কিন্তু আবার আলাদাভাবে লিখে দিয়েছি যে কোন অংশটা আবার তার ভিতরে ইম্পর্টেন্ট বেশি হতে পারে সেটা। যেমন হচ্ছে প্রাণী জগতের পর্বগুলো রেচনতন্ত্র, মানে তারপরে যে কার রেচনতন্ত্র আছে, কার রেচনতন্ত্র নাই, এবং সে যার আছে তার রেচনতন্ত্রের নাম কি, সেরকম বিষয়টা। যেমন হচ্ছে নেমাটোডা পর্বের রেচনতন্ত্রের নাম কি, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তারপরে দেখো রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, রক্তকণিকার কাজ, বয়স, উৎস, এখান থেকে যাও লিখে দিলাম, 1 থেকে 2টা কোশ্চেন পাবা, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কৃষি ভার্সিটির ক্ষেত্রে। এবং এটা তুমি হচ্ছে কৃষি ভার্সিটিতে পড়লে এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে, এই ডিপার্টমেন্ট নিয়ে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ, মানে রক্তকণিকার যেগুলো রয়েছে সেগুলোর কাজ, বয়স, উৎস এবং রক্তকণিকার তৈরির প্রক্রিয়াগুলো কোথা থেকে কোনটা তৈরি হয়। তারপরে দেখো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যদি আসি তো রুই মাছ একটা বড় টপিক, কিন্তু রুই মাছের পুরো অংশটা পড়তে হবে না। রুই মাছ থেকে রুই মাছের রক্তকণিকা এবং রেচনতন্ত্র, এই দুটো অংশ পড়বা ইনশাআল্লাহ হবে। তুমি তার পাশাপাশি সাবধানতার জন্য তাদের বিভিন্ন যে পাখনাগুলো রয়েছে না, পুচ্ছ পাখনা, সেগুলো কোথায় কতটি রয়েছে বা নাম, এগুলো একটু পড়তে পারো। তবে বেশি গুরুত্বপূর্ণ রুই মাছের রক্তকণিকা এবং রেচনতন্ত্র, অন্যগুলো না পড়লেও অতটা রিস্ক নাই। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলো থেকে একটা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ, একটা কিন্তু কোশ্চেন পাবা, মিনিমাম একটা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এখান থেকে গেল, পরের স্লাইডে আসি। দেখো আমরা দেখো পরের স্লাইডে হচ্ছে দেখো সেটা হচ্ছে তোমার মানব দেহের লালাগ্রন্থিগুলোর কাজ এবং নাম। আমাদের দেহের যে মানব দেহের যে লালাগ্রন্থিগুলো রয়েছে তাদের কাজ, কোনটা কোথায় অবস্থান করে বা তাদের নামগুলো কি কি, সেগুলো থেকে একটা কোশ্চেন পাবো ইনশাআল্লাহ। দেখো তারপরে তোমার হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তো অনেকগুলো আছে, তো তার ভিতরে তো সবগুলো পড়তে হবে, তার ভিতরে শুধু পড়বা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোসোম আর হচ্ছে লাইসোসোম, এই 4টি অংশ ভালো করে পড়বা, এই দুটো ভালো করে পড়বা, হ্যাঁ, অন্যগুলো পড়ার দরকার নাই। এবার দেখো প্রকৃত কোষী এবং আদি কোষী, এদের হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো পড়বা, যে প্রকৃত কোষের বৈশিষ্ট্য কি, আদি কোষের বৈশিষ্ট্য কি, সেগুলো পড়বা।
তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন। এই পুরো অংশটা ভালো করে পড়বা, এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। দুইটা নাও আসতে পারে, একটা আসবে মিনিমাম কনফার্ম এটা, যে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন কি আসবে। ধরো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে কি ঘটে, যেমন হচ্ছে বিশেষ করে প্যাকেটিং ধাপে কি ঘটে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে মাইটোসিস এবং মিয়োসিসের ভেতর থেকে। ঠিক আছে, সো মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে এবং কোন ধাপে কোন উপদেশে কি ঘটে সেগুলো খুব ভালো করে পড়বা। তারপরে দেখো, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক নামগুলো। তোমাদের বইয়ে বৈজ্ঞানিক যে নামগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে সেকেন্ড পেপারে প্রথম অধ্যায়ে বৈজ্ঞানিক নামগুলো, যেমন বলতে পারে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি, বা বলতে পারে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি, বা জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কি, বা হচ্ছে পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কি। এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রিডিউসিং নন রিডিউসিং সুগার, যে কোনটা রিডিউসিং সুগারের উদাহরণ, কোনটা নন রিডিউসিং সুগারের উদাহরণ। তারপর হচ্ছে স্যাকারাইড, কোনটাকে স্যাকারাইড বলা হয়, কোনটাকে ডাইস্যাকারাইড বলা হয়। তারপর কোনটার মিষ্টতা কেমন, মিষ্টতা তোমরা জানো যে তোমাদের বইয়ে মিষ্টতা সম্পর্কে বলা আছে, সেগুলো একটু দেখবা। তারপরে দেখো জিন রেগুলেশনে কোন প্রোটিন ভূমিকা রাখে। মূলত এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আন্ডারেই পড়ে। আমি যদিও জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকটা দিয়ে দিয়েছি পরের স্লাইডগুলোতে, সো এটা ওর আন্ডারেই পড়ে ফেলতে পারবে তোমরা। তারপরে হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী ভাইরাস, এবং ভাইরাস এবং এর সাথে ব্যাকটেরিয়াটাও পড়বা। উদ্ভিদ এবং প্রাণী ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং তার রোগগুলো সম্পর্কে, যে কোনটার মাধ্যমে বা ভাইরাসের মাধ্যমে কোন রোগ হয়, ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন রোগ হয়, বা বলতে পারি যে আলুতে কোন রোগ হয়, এই ধরনের, বা পেঁপে গাছে কি রোগ, কোন রোগ হয়, কোন ভাইরাসের কারণে হয়। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে দেখো সেটা হচ্ছে যে কোন এনজাইম কাকে ভেঙে দেয়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যে কোন এনজাইম কাকে ভেঙে দেয়। ঠিক আছে, দেখো তোমাকে বলতে পারে যে পেপসিন কাকে ভাঙে, এই ধরনের কোশ্চেন গুলো। ঠিক আছে, যে কোন এনজাইম কাকে ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার ফলে অবশেষ কি, এটাও আসতেও পারে, যেহেতু কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে, একটু কঠিন হলে ভেঙে দেওয়ার পর অবশিষ্টে কি হবে, যেমন হচ্ছে প্রোটিনকে ভাঙার পরে তার অবশিষ্টে কি হবে, এই ধরনের কোশ্চেন চাইতে পারে। তারপর হচ্ছে প্লাজমিড কি আবিষ্কারক, এগুলো হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আন্ডারে পড়ে, যদিও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেছি, পরের টপিকে বলেছি। তো প্লাজমিডটা তোমরা জানো যে হচ্ছে ভাইরাসের একটা অংশ, এবং আবিষ্কারক কে প্লাজমিডে, এগুলো পড়বা। তারপরে দেখো নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ থেকে যে গুরুত্বপূর্ণ যে দুইটা পর্ব, সেটি গোত্র, সেটি হচ্ছে মালভেসি গোত্র এবং কোষী গোত্রে। এদের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বা, এদের এই সম্পর্কে A to Z পড়বা, এখান থেকে কোশ্চেন পাবাই। দুইটা কোশ্চেন ধরে রাখতে পারো, তবে আমি 1 থেকে 2টা লিখে রাখলাম। এবার সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে তোমার একটা কোশ্চেন আসতে পারে, সম্ভাব্য একটা কোশ্চেন আসতে পারে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ থেকে। তারপরে দেখো প্রতিসম্যতা থেকে একটা কোশ্চেন আসতে পারে, যে কোন ধরনের প্রতিসম্যতা কোথায় দেখা যায়, যেমন অরীয় প্রতিসম্যতা কোথায় দেখা যায়, দ্বিঅরীয় প্রতিসম্যতা কোথায় দেখা যায়, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো তারপরে টপিকগুলো দেখো, এটা হচ্ছে যে গহ্বরগুলোর নাম। দেখো গহ্বরগুলোর নাম বা হচ্ছে পর্দার নাম, যেমন হচ্ছে যে বলতে পারে যে অস্থি বা কোমলাস্থির গহ্বরের নাম কি, এই ধরনের কোশ্চেন কিন্তু একটা আসতে পারে, যেহেতু কোশ্চেন গভীর থেকে আসতে পারে, সো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এবার কার্ডিয়াক চক্র, এখান থেকে একটা কোশ্চেন পাবাই, যাও একটা কনফার্ম কোশ্চেন পাবা কার্ডিয়াক চক্র থেকে, সো ভালো করে পড়বা। তবে অক্ষিগোলকের পেশি যে কাজগুলো রয়েছে সেগুলো একটু দেখে রাখো, অক্ষিগোলকের পেশি কাজগুলো থেকে আসতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো তারপরে টপিকটা হচ্ছে যে ইন ভিট্রো ইন ভিভো, এগুলো যদিও জেনেটিক ইঞ্জিনিয়ারিং আন্ডারে পড়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়বা। ঠিক আছে, তারপরে দেখো যেটা রয়েছে রক্ত জমাট বাঁধার কারণ, ব্লাড ক্লটিং যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো পড়বা, যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলোর নাম এবং রক্ত জমাট বাঁধার কারণ কি, এই বিষয়গুলো কিন্তু পড়বা, এখান থেকে একটা কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। দেখো তারপরে হচ্ছে বহুরূপীতে কোন পর্বগুলো দেখায়, সেগুলো মোটামুটি দেখে রাখতে পারো, তোমার আসতে পারে, আসলেও। এবার দেখো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো গভীর প্রশ্ন, এগুলো অনেকে স্কিপ করো, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কৃষি বার্ষিকী পরীক্ষা দিতে গেলে। সেটা হচ্ছে কোফ্যাক্টর, প্রোস্টেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম, অ্যাক্টিভেটর, এগুলো কিন্তু আছে তোমাদের, সেগুলো একটু দেখে রাখতে পারো। তারপরে দেখো তোমার হচ্ছে নিউক্লিওঝিল্লি, ক্যারিওলিন কি, নিউক্লিয়ার রন্ধ্র,
এগুলো কি বা কোথায় অবস্থান করে সেগুলো তোমরা অবশ্যই জানো। তারপর আমি তোমাদের একটু মনে করাই দিলাম যেগুলো একটু দেখিও। স্যাটেলাইট কোথায় অবস্থান করে এগুলো তোমরা আসলে সবকিছু জানো, তারপর আমি আবার মনে করাই দিলাম যাতে এগুলো থেকে সহজ জিনিসগুলো থেকে কোশ্চেন আসলে না যাতে ভুল হয়। এবার দেখো তোমার চারটা চক্র তো রয়েছে, জানো তো সাধারণ সংশ্লেষণের চারটা চক্রের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো চক্র তোমাকে পড়তেই হবে সেটা হচ্ছে ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস। এই দুটো চক্র তোমাকে পড়তেই হবে, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে দেখো এই যে কোডন আছে না তোমাদের, তো কোডনে খুবই গুরুত্বপূর্ণ। সেই কোডনে অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে যেমন মিথিওনিন, গ্লাইকোসিন ইত্যাদি, এরা এই অ্যামাইনো অ্যাসিড গুলো কোথায় যুক্ত হয় বা কার কাজ কি, এই ধরনের প্রশ্নগুলো একটা পাবা, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা পাবা। ওকে, এগুলো থেকে একটা পাবা, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর থেকে একটা পাবা ইনশাআল্লাহ। দেখো তারপর ভিটামিন এ ডি ই কে এর কাজ, ভিটামিন তো অনেকগুলো রয়েছে, তার ভিতরে তোমরা হচ্ছে এই ডি এর কাজটা দেখতে পারো। এবং পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে ভিটামিন বি, যে পানিতে দ্রবণীয় ভিটামিন, যে ভিটামিন বি এর যে প্রকারভেদগুলো রয়েছে এবং ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, সেই জিনিসগুলো কিন্তু একটু দেখে রাখতে পারো, সেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে আর বেশি নাই। দেখো ডিএনএ এবং আরএনএ খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমাকে পড়তেই হবে, কৃষি ভাষাতে বললে এর পোস্টমর্টম করে ফেলতে হবে, মানে ডিএনএ এবং আরএনএ অনেক জিনিস পড়তে হবে তোমাকে। সো এখান থেকে একটা কোশ্চেন তো পাবাই কনফার্ম, দুইটাও পেতে পারো। কোডন তো বললাম একটু আগে, কোডনের কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে। এটা দেখো ফুলের অঙ্গরা বিন্যাস, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তোমরা পড়বা, মানে জীব প্রযুক্তি আর কি, তোমাদের অধ্যায়ে যেটা জীব প্রযুক্তি যে অধ্যায়টা আর কি, হ্যাঁ সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সেই অধ্যায়টা খুব ভালো করে পড়বা, এখান থেকে ধরে রাখতে পারো দুইটা কোশ্চেন আসবে। যদিও তোমরা সেই অধ্যায়টা একাডেমিকে অত গুরুত্ব সহকারে পড়বে, কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং তার আন্ডারে কিন্তু এগুলো রয়েছে টিস্যু কালচার মিডিয়া এবং সেখানে ব্যবহৃত হরমোন কিন্তু তার আন্ডারে রয়েছে। এবং জিএমও এবং ট্রান্সজেনিক, এদের উদাহরণ পড়বা। জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর ট্রান্সজেনিক মানে হচ্ছে এটাও জেনেটিক্যালি মডিফাইড, কিন্তু এর ভেতরে পার্থক্যটা হচ্ছে কি, জিএমও তো মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম খেতে পারি আমরা, কিন্তু ট্রান্সজেনিক অর্গানিজম খেতে পারি না, ঠিক আছে। ট্রান্সজেনিক দুইটা প্রজাতির ভিতরে করানো হয়, কিন্তু জিএমও একই প্রজাতির ভিতরে করানো হয়, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ভাজক টিস্যু, ভাজক টিস্যুর ভিতরে যে প্রাইমারি এবং সেকেন্ডারি ভাজক টিস্যু রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা একটু দেখবা, ঠিক আছে। ওকে, তারপরে অংশটা দেখো, সেটা হচ্ছে যে উদ্ভিদ প্রাণীদের ক্রোমোজোমের সংখ্যা, ঠিক আছে। কোন উদ্ভিদে কতটি ক্রোমোজোম রয়েছে, যেমন হচ্ছে বলতে পারে যে গৃহমাছিতে কতটি ক্রোমোজোম রয়েছে। তারপরে হচ্ছে তোমার চাইতে পারে যে হচ্ছে সবচেয়ে ক্রোমোজোম কোথায় কম রয়েছে। তারপরে দেখো লিগিওম, তারপর হচ্ছে সিলিকোয়া, ক্যারিওপসিস, বেরি জাতীয় ফল, এগুলো কিন্তু কি করবা, উদাহরণগুলো ভালো করে দেখবা। তারপর হচ্ছে এগুলো থেকে একটা কোশ্চেন পাবা। তারপরে হচ্ছে এই যে নাইট্রোজেন সংবন্ধন ব্যাকটেরিয়া কোনগুলো, এগুলো থেকে একটা কোশ্চেন পাবা, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপরে কোথায় কতটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এগুলো একটু দেখবা। তারপরে দেখো, তারপরে টপিকটা যদি আমরা যাই, এটা হচ্ছে দেখো যে কর্নিয়া, তারপর হচ্ছে কনজাংটিভা, রেটিনা, আইরিসের কাজগুলো একটু দেখবা। তারপরে এখান থেকে একটা কোশ্চেন পাবা, সেটা হচ্ছে কি আইজিই, আইজিএ, এই যে অ্যান্টিবডি গুলো রয়েছে না, সেই অ্যান্টিবডি গুলো কাজ, এটা হবে আসলে কি কাজ হলো, ঠিক আছে। সেগুলো একটু ভালো করে দেখবা। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক কোষ এবং তাদের কাজগুলো একটু দেখবা, এটা থেকে আসার সম্ভাবনা রয়েছে একটি কোশ্চেন। তারপরে দেখো শ্বসনের হার, সালের সংশ্লেষণের হার এবং তাদের প্রভাব, এর থেকে মিনিমাম একটা কোশ্চেন তো আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে দেখো প্রকট এবং প্রচন্ড জিনের বৈশিষ্ট্য, এখান থেকে মানে ওই যে মেন্ডেলের যে অংশগুলো বললাম না, তারই আন্ডার এখানে পড়ে। সো মেন্ডেলের অংশগুলো থেকে একটা পাবাই। দেখো মরুচ উদ্ভিদ এবং বাংলাদেশের বিলুপ্ত প্রজাতি কোনগুলো সেগুলো একটু দেখতে পারো, যে বাংলাদেশের বিলুপ্ত প্রজাতি কোনগুলো এবং মরুচ উদ্ভিদ কোনগুলো। কোন শৈবালের গঠন কেমন, যেমন হচ্ছে বলতে পারে যে কোন শৈবালের গঠন সর্পিলাকার, কোন শৈবালের গঠন কিরকম, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসবে, একটা আসার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে দেখো সাইটোপ্লাজমের বৃহৎ অঙ্গাণু কোনটা, ক্ষুদ্র অঙ্গাণু কোনটা, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। যদি সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো বলছি, তাদের ভিতর সবচেয়ে বৃহৎ অঙ্গাণু কোনটা, সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণু কোনটা, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো তোমার হচ্ছে উদ্ভিদ হরমোন এবং তাদের কাজ, শেষের দিকে চলে আসছি আমরা। উদ্ভিদ হরমোন, কোন উদ্ভিদ, যেমন হচ্ছে অক্সিন হরমোনটা কি কাজ করে,
এই ধরনের কোশ্চেনগুলো যে অক্সিজেনের কাজ কি, ঠিক আছে, এই উদ্ভিদ হরমোনগুলো পড়বা এবং তাদের কাজগুলো পড়বা। এবার দেখো ক্রোমোজোমে জিনের অবস্থান আবিষ্কারক, ক্রোমোজোমে জিনের অবস্থান কোথায়, তারপর হচ্ছে তার আবিষ্কারক কে, তারপর কোষের উপাদান আবিষ্কারক মানে কোষে কি কি উপাদান থাকে এবং কোষের আবিষ্কারক কে, কে কে আবিষ্কার করছে, এই ধরনের প্রশ্ন। সরল ফল, যৌগিক ফল, গুচ্ছ ফল এবং ফলের স্পাম, এগুলো সম্পর্কে একটু পড়বা এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নগ্নবীজে আবৃতবীজে উদ্ভিদটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো যেটা বলতে পারি আমরা, দেখো সেটা হচ্ছে যে তোমার স্থায়ী জটিল টিস্যু, স্থায়ী এবং জটিল টিস্যু উদাহরণ কোনগুলো সেগুলো পড়বা। জাইলেম, ফ্লোয়েম টিস্যু এবং ভাজক টিস্যুর উদাহরণ কোনগুলো সেগুলো পড়বা এবং তাদের কাজগুলো কি, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু কাজ কি সেটা পড়বা। রক্ষী কোষের অন্তর্গঠন দেখবা, কাণ্ড এবং মূলের গঠন দেখবা। তারপরে উদ্ভিদের ম্যাক্রো উপাদান কোনগুলো, মাইক্রো উপাদান কোনগুলো সেগুলো দেখবা। এবং এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে এবং C3 C4 উদ্ভিদ, এখান থেকে আরেকটা কোশ্চেন কি করতে পারে, আসতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের অংশ কোনগুলো সেগুলো থেকে কিন্তু আসতে পারে। বৃহদন্ত্রের অংশের নাম, ক্ষুদ্রান্ত্রের অংশের নামগুলো থেকে একটা কোশ্চেন আসতে পারে। প্রাকৃতিক এবং যান্ত্রিক পেশবিকারটা দেখে রাখতে পারো। তারপরে দেখো যে কৃত্রিম প্রজনন এবং হচ্ছে তোমার কৃত্রিম পরাগরেণু প্রতিস্থাপন কিভাবে করা হয় এবং এইগুলো নিয়ে একটু দেখে রাখবে, ঠিক আছে, এগুলো থেকে আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো পুষ্প সংকেত আগে বলে ফেলছি এবং সাইকাস উদ্ভিদটা দেখবা, এটা নগ্নবীজে আবৃতবীজে উদ্ভিদ থেকে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন পাবে ইনশাআল্লাহ। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক এবং কার্ডিয়াক পেশির উদাহরণ, এগুলো থেকে আরেকটা কোশ্চেন পেতে পারো। তারপর উষ্ণ এবং শীতল রক্তের প্রাণী কোনগুলো, এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। উষ্ণ রক্তের প্রাণী কোনগুলো, শীতল রক্তের প্রাণী কোনগুলো, এই ধরনের। তারপর হচ্ছে প্রাণী বিজ্ঞানে কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয়, যেমন হচ্ছে টিস্যু নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে তোমার ইয়া নিয়ে তোমার হচ্ছে উদ্ভিদ, তোমার হচ্ছে সমুদ্র বিজ্ঞান, সমুদ্রতে বিজ্ঞান নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়, মানে সমুদ্রের যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়, এই ধরনের প্রশ্নগুলো বুঝছো। প্রাণী বিজ্ঞানে কোন শাখায় কোন কি নিয়ে আলোচনা করা হয়, এই ধরনের। তারপরে কেঁচোর কোন খণ্ডের নাম কি, যেমন 12 বা 13তম খণ্ড বা 10তম খণ্ডের নাম কি, এই ধরনের। মিথজীবিতা, এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। মিথজীবিতা টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমরা এই টপিক শেষ, আমরা হচ্ছে টপিক শেষ। এখন তুমি যদি বলো যে তোমাদের অধ্যায়ের ভিতরে, মানে অধ্যায়ের কথা যদি বলো যে কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট বা কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, আমি যতক্ষণ টপিক বললাম, এবার অধ্যায়গুলো কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়গুলো কৃষি ভার্সিটিতে গুরুত্ব সহকারে পড়ানো হয়, সেটা হচ্ছে দেখো প্রথম হচ্ছে কোষ ও কোষের গঠন, তারপর কোষ বিভাজন, তারপর হচ্ছে অণুজীব, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, তারপরে দেখো যেগুলো আসছে সেগুলো হচ্ছে যে তোমার উদ্ভিদ শরীরতত্ত্ব, জীব প্রযুক্তি। ফার্স্ট পেপার থেকে বেশি কোশ্চেন করবে, ঠিক আছে, 30টা কোশ্চেনের ভিতরে মনে করো সেই 16 থেকে 18টা কোশ্চেন ফার্স্ট পেপার থেকে করতে পারি, হ্যাঁ, সেকেন্ড পেপার থেকে বাকি কোশ্চেনগুলো করবে। সো ফার্স্ট পেপার থেকে বেশি যে অধ্যায়গুলো বললাম সেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেকেন্ড পেপারের ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে দ্বিতীয় পত্রে 1 থেকে 4 পর্যন্ত ইম্পর্টেন্ট অধ্যায় এবং লাস্টের একাদশ অধ্যায়টা ইম্পর্টেন্ট। এই ছিল তোমার ওভারঅল তোমার বায়োলজি সাজেশন। আমি চেষ্টা করেছি অ্যানালাইসিস করে দেওয়ার। সাজেশন কমন পার্ট তো নির্ভর করছে সৃষ্টিকর্তার উপরে, তিনি চাইলে কমন আসবেন ইনশাআল্লাহ এবং আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি তোমাদের সাজেশন দেওয়া, ইনশাআল্লাহ কমন আসবেন এবং তিনি হতাশ করবেন না এবং তোমরাও যে কষ্ট করে পরিশ্রম করবা তার ফলাফল তো পাবা ইনশাআল্লাহ। এবং এই টপিকগুলো বললাম খুব অ্যানালাইসিস করে বলানো হয়েছে, ইনশাআল্লাহ তোমরা মনোযোগ সহকারে পড়বা এবং আশা করি যে তোমরা সর্বাধিক কমন পাবা এবং ভালো কিছু করতে পারবা এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তী কোন সাবজেক্ট চাচ্ছ এবং ভিডিওগুলো অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা যাতে সবাই উপকৃত হতে পারে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে ইনশাআল্লাহ কৃষি গুচ্ছের কোনো এক ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।